দর্শক সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। দর্শক, আমাদের নিয়মিত আয়োজন তরুণদের চোখে বাংলাদেশ। আজকে এই অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হয়েছেন আরাফাত হিমেল, সভাপতি, স্বপ্ন সারথী পাবলিক লাইব্রেরি। চলুন তার সাথে পরিচিত হই। ভিওডি বাংলায় আপনাকে স্বাগত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? যে ভালো আছি। আপনি একজন তরুণ হয়েও তরুণদের নিয়ে কাজ করছেন, আসলে এই গল্পটা একটু শুনতে চাই। দেখেন, আমাদের বয়স কিন্তু বেশি না। আমরা চাই দেশ, জাতি, সমাজ পরিবর্তনে তরুণেরা সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। তারই ধারাবাহিকতায় আমি আরাফাত হিমেল দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছি এই সমাজ পরিবর্তনে। আমরা জানি যে আপনি ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করছেন। এই ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করার যে একটা অভিজ্ঞতা এবং কিভাবে শুরু হলো এটা? আমি যখন ক্লাস 6-এ ছিলাম, আমরা বিনাক নাট্যদল নামে একটি সংগঠন ছিল। বিনাক? হ্যাঁ, আচ্ছা। তো এটার মাধ্যমে হচ্ছে স্কুলে বিভিন্ন ওয়ার্কশপ হতো, মানে সচেতনমূলক। একজন স্টুডেন্ট তার লেখাপড়ার পাশাপাশি ক্যারিয়ারে, দেশ জাতি পরিবর্তনে বা গঠনে তার ভূমিকা কী হওয়ার শীর্ষক অনুষ্ঠান, সেখানে অংশগ্রহণ করি এবং আস্তে 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 বিভিন্ন স্কুলের যে কালচারগুলো ছিল লেখাপড়ার পাশাপাশি সেগুলোর সাথে যুক্ত হয়ে যায়। স্কাউট বলেন, বিনাক নাট্যদল বলেন বা ক্রীড়া অঙ্গনে যে খেলাধুলা, এইসবের মাধ্যমে তখন নিজের মধ্যে একটি উপলব্ধি, ভালো লাগা কাজ করে। আর আমাদের যিনি গুরুজন ছিলেন, শিক্ষক তারা আমাদের সবসময় বোঝাইতো যে শুধু একজন ভালো ছাত্র হলে হবে না, দেশের প্রতি একটা ভালো দায়বদ্ধতা থাকতে হবে। এখান থেকে আমার গল্পটা শুরু হয়েছে আর কি। এবং আমরা জানি যে আপনি একটা মহৎ উদ্যোগ নিয়েছেন, যে পাবলিক লাইব্রেরি। আমরা দেখি যে এখন তরুণ সমাজ বই পড়তে চায় না, সে জায়গায় পাবলিক লাইব্রেরি করা কিন্তু বিশাল একটা টাফ বলবো। যে লাইব্রেরি করলাম ঠিকই, কিন্তু সেখানে পাঠকরা কম আসে। আপনাদের লাইব্রেরি এবং সেখানকার পড়াশোনার কি অবস্থা? আমাদের লাইব্রেরি যাত্রা 2016 সালে জনকল্যাণ স্কুল থেকে হয়। আমরা টিফিনের টাকা বাসে আমাদের শহরে একটি পুরাতন পট্টি ছিল, সেখানে টাকা বাসে সেখানে 33টা বই দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল। আমরা টিফিনের ফাঁকে একটি স্কুলে পাঠচক্র করতাম। মিজান ছিল আমাদের বন্ধু, ওর সাথে আমরা মূলত সিপন, মিজান, ফরিদ সহ নাসিবুল, বেশ কয়েকজন মিলে আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম। কিন্তু একটা সময় আবার দেখা যাচ্ছে, যখন আমরা ম্যাট্রিক পরীক্ষাটা দিয়ে দিলাম, তখন কিন্তু সংগঠনটা একটু ছিটে গেছে বলতে ধরেন, তো স্কুল লাইফটা থেকে আমরা চলে আসছি। তারপরে আবার নতুনকে আমরা যারা ছিলাম আবার সংগঠনটা রান করাইছি। আমরা এলাকায় যাইতাম সাইকেল নিয়ে, আমাদের ঘাড়ে বই ছিল। আমরা একটা শুক্রবার দিন করতাম, ওখানে হচ্ছে বইগুলা দিতাম। এবং আমাদের আরেকটা যেই ভালো লাগার, যেটা আপনি আদিবাসী তো জানেন বা চিনেন, আমাদের নওগাঁতে কিন্তু আদিবাসী আছে। এই আদিবাসী ছেলেদের নওগাঁ সদরের আপনার বর্ষাল নামে একটি স্থান রয়েছে। ওই স্থানে একটু মানুষ তাদের নিত না স্কুলে। ওখানে আমরা তৎকালীন ডিসি সাহেবের সাথে কথা বলে ওখানে একটা আমাদের ভ্রাম্যমাণ স্কুলের উদ্যোগ নেই এবং ডিসি সাহেবের প্রশাসনের সহযোগিতায় আমরা স্কুলটা কার্যক্রম চালাই, এখনও চলমান রয়েছে। এরকম হচ্ছে বিভিন্ন আমাদের শিক্ষণীয় উদ্যোগ রয়েছে পাঠাগারে। তবে করোনা আসার পরে ওই ক্লান্তি মুহূর্তে আমরা আমাদের জায়গা থেকে আমরা বাসায় যাই, বাসার সামনে যা বই রেখে আসতাম স্প্রের মাধ্যমে। ওই সময় আমরা বাসায় পাঠকদের কাছে বই পৌঁছে দিচ্ছি। শুধু বই না, আমরা আমাদের নওগাঁ জেলা প্রশাসক সহ নওগাঁর 19টি সাংস্কৃতিক সংগঠন ছিল, তাদের সহযোগিতায় আমরা হচ্ছে বাসায় খাবারও পৌঁছে দিয়েছি। এবং করোনাকালীন মুহূর্তে আপনার মাস্ক বলেন, সামান, হ্যান্ডলাইন্স বলেন, যেসব পণ্য ছিল এগুলো আমরা নিজ উদ্যোগে এবং আমাদের নিজস্ব একটা ফান্ড ছিল, অনেকে আবার সেখানে ক্রিয়েটও করেছে বা বিভিন্ন সহযোগিতার মাধ্যমে আমরা করেছিলাম। করোনার পর থেকে এখনও আমাদের প্রতিষ্ঠান চলমান। আমরা বিভিন্ন কার্যক্রম ঢাকা, নওগাঁ, সারা বাংলাদেশে করছে। আপনার যে সংগঠন চালাচ্ছেন, এখানে কর্মী সংখ্যা কতজন? আমাদের এখন সব মিলে ভলেন্টিয়ার 300 প্লাস। 300 প্লাস? 300 প্লাস। এরা কি সবাই স্বেচ্ছাসেবী হিসেবে? হ্যাঁ, স্বেচ্ছাসেবী। আমাদের মাসিক একটা চাঁদা আছে 20 টাকা। এই চাঁদার মাধ্যমে আমরা হচ্ছে সমাজ দেশ পরিবর্তনে আমরা একটি উদ্যোগ নিচ্ছি। এছাড়া বিভিন্ন সময় দেখা যায় আমাদের কিছু প্রতিষ্ঠাতা সদস্য বা বিভিন্ন ফান্ডিংয়ে আমাদের কার্যক্রম দেখে তারা দেয়। দেখা যাচ্ছে যে আমি আমার লাইফে ভালো কিছু চাকরি বাকরি করেছি, বাবা মা বেঁচে ছিল, কিছু করতে পারিনি, তারা আসে আমাদের কার্যক্রম দেখে তাদের উপহার দেয়। এটা আমরা আবার সমাজের মাধ্যমে বিলি করে দিই আর কি। চমৎকার আইডিয়া, চমৎকার। আপনাদের এই উদ্যোগ দেখে কি এমন কেউ আছে যে তারাও উৎসাহী হয়ে আরেকটি সংগঠন করেছে? হ্যাঁ, আছে। যেমন
আমার কাছে যিনি ইসমাইল ভাই, আমার কাজগুলো দেখে তিনিও পথ শিশুদের নিয়ে কাজ করছে। এরকম অনেকে আছে যে দেখেন অনেকে ব্যস্ততার কারণে করতে পারে না বা কর্মজীবনের কারণে করতে পারে না। এটার পিছনে কিন্তু মানে সুনামের চেয়ে দুনামের ভাগটা বেশি। আমাদের সবচেয়ে বেশি পরিমাণে আমাদের নেগেটিভ। এই সমাজ কিন্তু শুধু চায় হচ্ছে রেডিমেড, মানে তৈরি করা আছে, সবাই সেটাকে রিপ্রেজেন্ট করতে চায়। কেউ সংগঠক তৈরি করতে চায় না, কেউ পরিবর্তন করতে চায় না। কেন পরিবর্তন কখন করবে? পরিবর্তন করতে আলে আপনাকে হেয় প্রতিবন্ধের শিকার হইতে হবে। আমাকে আমার বন্ধুরা একসময় ছেড়ে গিয়েছে, আমার ভাইয়ের একসময় ছেড়ে গেছে। আবার দেখেন আমাকে নিয়ে যারা ধরেন সমালোচনা করে, তারা কিন্তু দেখা যাচ্ছে সমালোচনা না করলে আমার মধ্যে যে ভুলগুলো আছে বা আমার মধ্যে যে ক্রিয়েটিভিটিগুলো ছিল সেগুলো বের হইতো না। সব মিলিয়ে বলবো যে এই সমাজ পরিবর্তনের সবচেয়ে তরুণেরা এগিয়ে আসবে। আর কাজে যদি দেখেন আমরা যদি না এগিয়ে আসি তাহলে এই দেশটাকে পরিবর্তন করবে কে? হবে কিভাবে? চমৎকার, দারুণ লাগছে আপনার কথা। আচ্ছা, আপনি তো ঠিক যেভাবে এখন সংগঠন করছেন বা সমাজের জন্য কাজ করছেন, কিন্তু এই বয়সটা তো অনেকে কেরিয়ার নিয়ে ভাবে, অনেকে চায় আমার গাড়ি হবে, বাড়ি হবে, আমি উন্নত বিশ্বে যাব। ঠিক কোন জায়গা থেকে আপনি এই কাজ করতে আসলেন? দেখেন অনুপ্রেরণার জায়গাটাকে দেখেন, আমরা হচ্ছে সবাই যদি সব কিছু নিয়ে ভাবি তাহলে তো দেশ তো মনে করেন যে এভাব থাকবে না। আমরা প্রতিটা মানুষের, আমারও মনে করেন পরিবার আছে, পরিজন, বন্ধু বান্ধব সবাই আছে, সবাই যে যার মতন ব্যস্ত। আসলে কিন্তু আমরা ভুলে যাই যে সমাজ আমাদের পরিবারের একটি অংশ। আজকে যদি সমাজ ভালো না থাকে আপনি আমি ভালো থাকবো না, পরিবার ভালো থাকবে। হ্যাঁ, এবং যার ফলে কিন্তু পরিবারে একটা ইফেক্ট পড়বে। আজকে দেখেন তরুণ সমাজের মধ্যে সবচেয়ে কি সংখ্যা? বেকারত্ব এবং ডিপ্রেশন। এই ডিপ্রেশন কিভাবে নিরসন করা যাবে? এটা হচ্ছে দেখেন, আমি যদি আমার লেখাপড়ার পাশাপাশি ধরেন আমি কারো সমালোচনা বা বাসায় যদি বসে না থাকে, কোনো কর্মতে যদি ফোকাস দিতাম, তাহলে কিন্তু আমার যেই মানে আর্থিক মানে সংকটটা এটা কিন্তু থাকতো না। বেকারত্ব নিরসত হতো, আমার মাধ্যমে আরো 20টা কিন্তু ছেলে বলেন বা কর্মসংস্থান সৃষ্টি হতো। তাই আমি বলবো যে সমালোচনা নয়, আমার কি আছে, আমার ক্রিয়েটিভিটি কি আছে, আমি আমার জায়গা থেকে স্ট্রাগল করব। দেশ, জাতি, সমাজ অটো পরিবর্তন হবে। নিজে যদি ঠিক থাকি তাহলে দেখবেন জগৎ সবকিছু ঠিক থাকে, কিছু ঠিক হয়ে যাবে। এবং আমরা দেখেছি যে যারা তরুণ উদ্যোক্তা, তারা যখন কোনো উদ্যোগ গ্রহণ করতে চায়, যেখানে আমাদের রাষ্ট্র থেকে তাকে সহযোগিতা করা দরকার, সেখানে আমরা দেখতে চাই যে তাকে বিভিন্ন হেসেলের মধ্যে দিয়ে যেতে হয়। সে ব্যাংক থেকে ঋণ ঠিকভাবে পাচ্ছে না বা এনজিও থেকে পাচ্ছে না, একটা কিন্তু প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। তো সেই জায়গা থেকে আপনারা যখন একটা সংগঠন দাঁড় করাতে গেলেন, কি ধরনের প্রতিবন্ধকতা এসেছিল? আসলে দেখেন আমাদের এই সমাজে কিন্তু মানে ওই যে পজিটিভের চাই নেগেটিভের একটা ইফেক্ট, এই ইফেক্টটা কিন্তু সব সেক্টরে ছড়িয়ে গেছে। এটাকে চেঞ্জ করতে হলে আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। কারণ হচ্ছে একটা, আপনি দেখেন যখন 10টার জানলা আপনি বা 10টার দরজায় যখন যাবেন, দুটা কিন্তু আপনার সৃষ্টিকর্তা না কোনোভাবে আপনার সাথে ম্যাচিং করে দেবে বা মিল করে দিবে। এই দুটার জায়গা থেকে আপনি যদি নির্দিষ্ট একটি মানে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মানে হয়তো হেরে যাবেন, আবার মানে পিছনে আসবেন, সামনে আসবেন, এভাবে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি আপনার লক্ষ্য যদি ঠিক থাকেন আপনি গন্তব্যে পৌঁছে যাবেন। আর আমাদের তরুণদের নিয়ে কিন্তু অনেক ব্যাংক বলেন বা অনেক কর্মসংস্থান আছে, কিন্তু এখানে হয়েছে কি একটা খারাপের ইফেক্টটা পড়ে গেছে। ধরেন আপনার মধ্যে ক্রিয়েটিভিটি আইডিয়া আছে, কিন্তু আপনার আত্মীয় স্বজন বা পরিবারের কেউ বড় না থাকাতে আপনাকে লন্ডা বা দেখা যাচ্ছে আপনাকে ওই জায়গা থেকে পিছিয়ে আসতে হচ্ছে। যদি আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক সুন্দর একটা সিস্টেম চালু করতে পারি যে না, তার কর্ম মাধ্যমে সে এই প্ল্যান নিয়ে আসছে, এই প্ল্যান দেখে হচ্ছে আমি তাকে ঋণ দিয়ে সহযোগিতা করবো, হ্যাঁ এটা সরকার চাইলেই পারে, তাকে একটু সাপোর্ট দিয়ে দেখা যাচ্ছে যে আমি কোনটাই ভালো পারি, এই জায়গাতে আমার যদি সরকার সাপোর্ট দেয় আমি উঠে গেলাম, আমি আমার দ্বারা কিন্তু একটা কর্মসংস্থান সৃষ্টি হলে এখান থেকে কিন্তু সরকারও একটা আয় পাবে। চমৎকার, দারুণ বলেছেন। আপনি যখন সমাজের জন্য কাজ করতে গিয়েছেন, এমন কি আছে কেউ এসে আপনাকে বলেছে যে বাহবা দিয়েছে বা আপনাকে একটু ছিন্নমূল শিশুদের সাথে যখন কাজ করতে যাচ্ছেন এসে জড়িয়ে ধরেছে বা কান্না করেছে, এই ধরনের কোনো আবেগী আছে? ধরেন আদিবাসী লোকজন শুনলে একটু অন্যরকম লাগে, কিন্তু আমরা কিন্তু তাদের মানে একটু ভিতরে একটু মানে হেওটা কাজ করে যে এটা আমরা কিন্তু যখন গিয়েছি তাদের সাথে খাইছি, এটা অনেকের আবার খারাপও লাগছে, অনেকে ভালো লাগছে। কিন্তু দেখা যাচ্ছে যে আসলে এত কিছু এই যে সমাজে মনে করেন এই সেই জ্ঞান গরিমা মানে নেগেটিভ না, সব আমরা পজিটিভ নেই, এই সমাজ তো আমাদের। আজকে দেখেন যদি আমি মানে নেগেটিভ সব কিছু চিন্তা চেতনা করি তাহলে তো দেশ আর দেশের জায়গায় থাকবে না। আজকে সমাজকে ভালো রাখতে হলে অপরাধ দুর্নীতি যেটা আমরা বলে থাকি,
এটা আপনার আমার দ্বারাই পরিবর্তন করতে হবে। আমরা যেসব জায়গা আছি সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব, আমি নিজেও দুর্নীতি করব না, আর একজনও করতে দিব না। কেন হচ্ছে, আমি যদি চাকরি করি বা বিজনেস করি, আমার তো একটা টাকা আয় আসে, কেন আমার এটা করতে হবে? এই যে ধরেন আমি লোক ঠকিয়ে যদি কিছু আনি, দেখা যাচ্ছে ওই টাকাটা কিন্তু আর থাকে না, ওটা কোনো না কোনোভাবে হচ্ছে চলে যাচ্ছে, যার ফলে কিন্তু আমার ছেলে মেয়েও মানুষ হচ্ছে না। আসলে আমরা কিন্তু মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, সবচেয়ে বেশি কিন্তু আমরা বুঝি জানি। তো আমি সকলের কাছে অনুরোধ করব, বাংলাদেশটাকে পরিবর্তন করতে হলে আমরা ভুল ত্রুটি ঊর্ধ্বে কেউই নয়, আমাদের সকলকেই সম্মিলিতভাবে এগিয়ে নিতে যাইতে হবে। আমার ধন্যবাদ। জি, আপনার কথাগুলো শুনছিলাম এবং আমিও হারিয়ে যাচ্ছিলাম যে আপনি আসলে সমাজকে নিয়ে যেমনটা ভাবছেন, এইভাবে যদি প্রত্যেকেই ভাবতো তাহলে কিন্তু আমাদের দেশে এত সমস্যা অবশ্যই থাকতো না। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? হ্যাঁ, আমি দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে আমি আরাফাত হিমেল, আমারও চলাফেরার মাঝে ভুল হতে পারে, তবে আমরা যারা আছি সমাজ দেশ পরিবর্তনে কাজ করছি, আসুন সকলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে এই দেশ আপনার আমার, এই দেশে পরিবর্তনে আমরা সবচেয়ে বেশি ভূমিকা রাখবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য, এবং আপনার সাথে কথা বলে আসলেই আমরা খুব গর্বিত বোধ করছি। জি, আপনাদেরও ধন্যবাদ, আপনাদের মাধ্যমে আমরাও দুইটি কথা বলতে পারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আরাফাত হিমেল, যিনি বাংলাদেশকে নিয়ে ভাবেন, যিনি ছিন্নমূল শিশুদেরকে নিয়ে ভাবেন, এবং যিনি ভাবেন যদি সমাজ ভালো থাকে তাহলে পরিবার ভালো থাকবে। দর্শক, একজন তরুণ হয়েও কিন্তু তিনি তরুণদের নিয়ে কাজ করছেন, যেটা বাংলাদেশে সত্যিকার অর্থে অনেক কঠিন কাজ। আমরা চাই তার স্বপ্ন সব কিছুই পূরণ হোক এবং তিনি সামনের দিকে এগিয়ে যাক। দর্শক, এতক্ষণ ধরে যারা আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।